আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাজমুল হাসান। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। জাতিসংঘের 81তম সাধারণ পরিষদ অধিবেশনে সভাপতি হলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খৈলুর রহমান। সংস্থাটির প্রতি আস্থা ফিরিয়ে আনার প্রত্যয়ে প্রধানমন্ত্রীর অভিনন্দন। রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সাক্ষ্য গ্রহণ শেষ। পাশবিক নির্যাতনের আলামত আদালতে পেশ। সোহেল রানা ও তার স্ত্রী ছাড়া আর কারো সম্পৃক্ততা নেই। অর্থনৈতিক টানাপোড়েনে জনপ্রত্যাশার বাজেট দিতে কাজ করছে সরকার, জানালেন অর্থমন্ত্রী। লক্ষ্য রাজস্ব আয় বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টি। ৩ মাসে ৩১,০০০ কোটি টাকার বেশি খেলাপি ঋণ। ডেঙ্গু যাতে প্রাণঘাতী না হয় সেজন্য প্রস্তুতি নিচ্ছে সরকার, আশ্বাস স্বাস্থ্যমন্ত্রীর। বিভিন্ন হাসপাতালে ১০% বেডে ফ্রি চিকিৎসা পাবে ডেঙ্গু রোগীরা। এবং ভোলায় মায়ের কবরের পাশে চিরনিন্দ্রায় সাহিত্য বর্ষিয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ। মুক্তিযুদ্ধের এই সংগঠক পেলেন রাষ্ট্রীয় মর্যাদা। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনে সভাপতি নির্বাচিত হলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খৈলুর রহমান। মঙ্গলবার নিউ ইয়র্কের সংস্থাটির সদর দপ্তরে ভোটাভুটিতে সাইপ্রাসের প্রার্থী আন্দ্রিয়াস এস কাকোরিসকে পেছনে ফেলেন তিনি। সদস্যদের মধ্যে ৯৯টি দেশ বাংলাদেশের প্রার্থীকে সমর্থন দেন। সাইপ্রাসের প্রার্থীর পক্ষে ভোট পড়ে ৯১টি। এর ফলে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির আসনে দ্বিতীয়বারের মতো বসতে যাচ্ছে কোনো বাংলাদেশি। এর আগে ১৯৮৬ সালে ৪১তম অধিবেশনে সভাপতির দায়িত্ব পালন করেছিলেন প্রয়াত সাবেক স্পিকার হুমায়ুন রশিদ চৌধুরী। নির্বাচিত হয়ে জাতিসংঘের প্রতি বিশ্বজুড়ে সবার আস্থা ফিরিয়ে আনতে কাজ করার ঘোষণা দেন ডক্টর খলিলুর। এদিকে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমেদ। এছাড়া চীনসহ আরও কয়েকটি দেশ ডক্টর খৈলুর রহমানকে শুভেচ্ছা জানিয়েছে। The 81st session of the Assembly will open at historic crossroads. The UN will commence its ninth decade at a time when trust in our organization is being tested on multiple fronts. Scourges of conflict and war, from which our organization aimed to save our succeeding generations, continue to inflict untold sufferings. শিশু রামিসা ধর্ষণ এবং হত্যা মামলায় সাক্ষ্য গ্রহণ শেষ। প্রথম দিনে রামিসার বাবা মা সহ ১৬ জনের সাক্ষ্য গ্রহণ করে আদালত। বুধবার আসামি পক্ষের আত্মপক্ষ সমর্থনের দিন নির্ধারণ করা হয়েছে। এর আগে সাক্ষ্য গ্রহণের সময় বিশেষজ্ঞ চিকিৎসক আদালতকে জানান, রামিসাকে হত্যার আগে জোরপূর্বক ধর্ষণ করা হয়, যার আলামত ফরেন্সিক রিপোর্টে পাওয়া গেছে। লোমহর্ষক এই ঘটনায় সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না ছাড়া আর কারো সম্পৃক্ততা পাওয়া যায়নি বলে আদালতকে জানান মামলার তদন্তকারী কর্মকর্তা। রিপোর্ট করছেন মনির হোসেন তপু। সাক্ষ্য গ্রহণের নির্ধারিত দিন মঙ্গলবার সকালে চিকিৎসাধীন রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা সপরিবারে সাক্ষ্য দিতে আদালতে হাজির হন। শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকিনের সামনে অশ্রুসিক্ত চোখে সেদিনের নৃশংস ঘটনার বর্ণনা দেন রামিসার বাবা। তিনি বলেন, ঘাতক সোহেলের বাসায় ঢুকেই প্রথমে তার চোখে পড়ে সন্তানের খণ্ডিত অংশ। আর রামিসার মা বলেন, ঘাতক সোহেলের বাসার দরজা ভেতর থেকে লাগানো ছিল। দরজা খোলার জন্য আসামি স্বপ্না আক্তারের কাছে বারবার আকুতি জানালেও ভেতর থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। দুই আসামির উপস্থিতিতেই এদিন মামলার তদন্তকারী কর্মকর্তা সহ 18 সাক্ষীর মধ্যে 16 জনের সাক্ষ্য গ্রহণ করেন বিচারক। তাদের সবাইকে জেরা করেন আসামি পক্ষের আইনজীবী। যিনি পোস্টমর্টেম করেছেন তিনি তার পোস্টমর্টেমের ওপিনিয়নে আজকে উন্মুক্ত ট্রাইব্যুনালে সাক্ষ্য দেওয়ার সময় বলেছেন, দেয়ার আর সাইন্স অফ রিসেন্ট ফোর্সফুল সেক্সুয়াল ইন্টারকোর্স। দর্শন করে তাকে হত্যা করা এবং তার অঙ্গ প্রত্যঙ্গ বিচ্ছেদ করা, এই বিষয়গুলি এই পাবলিক সাক্ষীর মধ্যে সবই উঠে এসেছে। চেষ্টা করেছি বিচারটা যেন প্রশ্ন সম্মুখীন না হয়, ত্রুটিমুক্ত হয়।
সাক্ষ্য গ্রহণের শুরুতেই গণমাধ্যমে প্রচারিত মামলার প্রধান আসামি সোহেল রানার বক্তব্যের বিষয়ে আদালতকে অবহিত করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। ভবিষ্যতে আদালতের বাইরে পুলিশ হেফাজতে থাকা অবস্থায় আসামির কথা বলা ও তা প্রচার না করতে নির্দেশনা দেন আদালত। জেলহাজতে এবং জেলহাজত থেকে আদালতে অথবা আদালত থেকে জেলহাজতে নিয়ে যান এবং মিডিয়ার লোকজন বা অন্য কোনো অথরিটির সামনে যাতে কথা না বলেন সেই ব্যবস্থার জন্য প্রয়োজনীয় আদেশ দিয়েছেন। প্রায় 5 ঘন্টার মধ্যে রামিসার মামলার সাক্ষ্য গ্রহণ শেষ হয়। আত্মপক্ষ সমর্থন করে বুধবার আসামি পক্ষ আদালতে বক্তব্য দেবেন। একই দিন যুক্তিতর্ক উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন আইনজীবীরা। শিশু রামিসা ধর্ষণ এবং হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ একদিনের মধ্যে শেষ করে দৃষ্টান্ত স্থাপন করেছে আদালত। রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলছেন যে তথ্য প্রমাণ তারা আদালতে উপস্থাপন করেছেন তাতে তারা আসামিদের সর্বোচ্চ শাস্তি প্রত্যাশা করছেন। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। রামিসা হত্যার বিচার দ্রুত সম্পূর্ণ করতে সরকারের তরফ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি আরও বলেন, রাতারাতি অপরাধ বন্ধ হয়ে যাবে না, তবে সরকার যে কোনো ঘটনা দ্রুত সময়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছে। 2-1 মাসের মধ্যে পুরো ঢাকা শহরে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ট্রাফিক সিস্টেম স্থাপন শেষ হবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন ইয়াসিন রানা। সৌজন্য সাক্ষাৎ করতে এসেছেন। রামিসা হত্যাকাণ্ড, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ট্রাফিক ব্যবস্থা, আদ্দিন হাসপাতালে শিশু মৃত্যুর ঘটনা, মোহাম্মদপুরের সন্ত্রাস, চট্টগ্রামের জঙ্গল সলিমপুর ইস্যুসহ সমসাময়িক নানা বিষয়ে ব্রিফিং করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। কি হবে, কখন হবে ইত্যাদি তিনি বলেন, দ্রুত সময়ে রামিসা হত্যাকাণ্ডের বিচারে সহযোগিতা করবে সরকার। সবার প্রত্যাশা যে একটু সংক্ষিপ্ত সময়ের মধ্যে বিচার কার্যটা শেষ হোক, আমরা সেটা করার ব্যবস্থা করছি। আশা করছি সংক্ষিপ্ত সময়ের মধ্যে বিচার কার্যটা শেষ হবে। রায় কি হবে, কখন হবে ইত্যাদি এগুলো আদালতের বিষয়। ভারত থেকে পুশ ইন ঠেকাতে বিজিবি তৎপর রয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। আমরা এগুলো শুনতে পাচ্ছি, বর্ডারে আমাদের বিজিবি অ্যালার্ট আছে। আমরা যে কোনো রকমের ইলিগেল পুশ ইন বা পুশ ব্যাক এগুলোর বিপক্ষে। সালাউদ্দিন আহমদ বলেন, ঢাকার পর অন্যান্য শহরেও এআই ট্রাফিক সিস্টেম স্থাপন করা হবে। আমরা অত্যাধুনিক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রয়োগ করে ট্রাফিক নিয়ন্ত্রণটা করতে সক্ষম হয়েছে এই পর্যন্ত, আরও আমরা উন্নয়নের চেষ্টা করছি। আশা করি আমরা একেবারে নিজস্বভাবে এই প্রযুক্তিটা আমরা ব্যবহার করে 1-2 মাসের মধ্যে অন্তত ঢাকা শহরে মেট্রোপলিটন সিটিতে এই ট্রাফিক সিস্টেমে আমরা বৈপ্লবিক পরিবর্তন আনতে পারবো। অটোরিকশা মেট্রোপলিটন এরিয়ার বাইরে সরানোর বিষয়ে সরকার পরিকল্পনা করছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। 1 মাসের ব্যবধানে জ্বালানি তেলের দাম বাড়ানোয় জনগণের উপর এক ধরনের জুলুম বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। তার মতে, সংসদে আলোচনা করে তেলের মূল্য বাড়ানো উচিত ছিল। সিলেটের বাধাঘাট এলাকায় নির্যাতনে নিহত শিশু ফাহিমার পরিবারের সাথে সাক্ষাৎ শেষে তিনি এসব কথা বলেন। রামিসার মতো ফাহিমা হত্যার বিচারও 15 দিনের মধ্যে শেষ করার দাবি জানান ডক্টর শফিকুর রহমান। তিনি বলেন, মানুষের প্রত্যাশা অনুযায়ী দেশ ভালো নেই। একটু দরদ নিয়ে চিন্তা করার দরকার ছিল। এই কেবল গত মাসে 8 থেকে 12% বাড়ানো হয়েছে দাম, আবার 1 মাসের ব্যবধানে আবার এসে প্রায় 5 টাকা করে 3টা আইটেমে দাম বাড়ানো। এটি আসলেই জনগণের উপর একটা জুলুম। আর তা যদি করতেই হয়, এই সামনে বাজেট অধিবেশন ছিল, সেখানে আমরা খোলামেলা কথা বলতে পারতাম, সমস্যাগুলো নিয়ে আমরা কিভাবে ওয়ার্ক আউট করা যায় সেটা চিন্তা করতাম। একটা কথা শুধু বলতে চাই, দেশ ভালো নেই। অর্থনৈতিক টানাপোড়েনে জনপ্রত্যাশা পূরণের বাজেট দিতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। দেশের সব শ্রেণী পেশার মানুষের অর্থনীতির ধারায় অন্তর্ভুক্ত করার কথাও জানান তিনি। রাজধানীতে এক আলোচনা সভায় এসব কথা বলেন অর্থমন্ত্রী। এ সময় রাজস্ব আয় বাড়ানো ও কর্মসংস্থানের মাধ্যমে ব্যবসার গতি ফেরাতে প্রাতিষ্ঠানিক সংস্কারের দাবি জানান অর্থনীতিবিদ ও ব্যবসায়ী নেতারা। তরিক ইসলামের রিপোর্ট। রাজধানীর পুরনো পল্টনে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম ইআরএফে অনুষ্ঠিত হয় বাজেটের প্রত্যাশা ও বাস্তবতা বিষয়ক এ সেমিনার। জাতীয় বাজেট খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এ সময় ব্যবসা বান্ধব বাজেট প্রণয়ন ও
ও রাজস্ব আয় বাড়াতে প্রাতিষ্ঠানিক সংস্কারের দাবি জানান বক্তারা। একদিকে রিপেয়ার প্রসেস, টাকা ডিভ্যালুয়েশন, বাড়তি টাকা দিয়ে সমন্বয় করতে হচ্ছে বিদেশি লোন, আর একদিকে আমাদের অর্থায়ন হচ্ছে না যতটুকু দরকার। যেমন আমরা যারা স্পিনিং মিলের মালিক আছে, আমরা যারা তুলা কিনতাম, আমাদের টাকা ডিভ্যালুয়েশনের 45% আপনার টাকার মান হারিয়ে গেছে। তাহলে সেই টাকার সমন্বয় ব্যাংকে করতে হবে, কিন্তু ব্যাংক সেটা করছে না। ওয়ার্কার প্রফিট পার্টিসিপেশন ফান্ড, এইটার এই যে 5% যেটা আমাদের প্রভিশন করতে হচ্ছে ওয়ার্কার প্রফিট পার্টিসিপেশন ফান্ড, এইটার হয়তো আপনি জানেন কিনা জানি না, এটার ডেফিনেশনে শ্রমিক নাই। এটার বেশিরভাগ 85% হচ্ছে যারা অফিসার্স ইন দ্য কোম্পানি, মালিক ছাড়া অফিসার তারা আছে, আর কিছু শ্রমিক আছে। যত কিছুই বলি না কেন আমরা বিনিয়োগ বাড়াবো, সব কিছু বাড়বো, কিন্তু এই সিম্পলিফিকেশন অফ প্রসেসের মানে এত কমপ্লিকেটেড। আমি যদি একটা জায়গা কিনি, এই জায়গার মিউটেশনের জন্য আমার ওয়েট করে 7 মান্থস। আমাদের অর্থনীতির আকার বাড়ছে এবং বাজেটের আকারও বাড়ছে, কিন্তু আয়ের আকারটা বাড়ছে, কিন্তু যেটা আমাদের জন্য সাফিসিয়েন্ট না, এনাফ না। অনুষ্ঠানে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী জানান, আগামীর বাজেট হবে জনগণের প্রত্যাশা পূরণের বাজেট। বাংলাদেশের প্রত্যেকটি মানুষ, প্রত্যেকটা গোষ্ঠী আমাদের অর্থনৈতিক কর্মকাণ্ডে আসতে হবে। এই জন্য আমরা একটা টাইটেল দিয়েছি, স্লোগান দিয়েছি, ডেমোক্রেটাইজেশন অফ দ্য ইকোনমি। ডেমোক্রেসি খালি ভোটের জন্য থাকবে, রাজনীতির জন্য থাকবে, কিন্তু অর্থনীতির জন্য থাকবে না, এটা তো হতে পারে না। আগামী সপ্তাহের মধ্যে শেয়ার মার্কেট ঢেলে সাজানো হবে বলেও জানান অর্থমন্ত্রী। থ্যাংক ইউ ভেরি মাচ। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। 3 মাসের ব্যবধানে দেশে খেলাপি ঋণের পরিমাণ বেড়েছে 31,000 কোটি টাকার বেশি। মার্চের শেষে তফসিলি ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে 5,88,708 কোটি টাকা। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, গত ডিসেম্বরের শেষে ব্যাংকিং খাতে খেলাপি ঋণের পরিমাণ ছিল 5,57,217 কোটি টাকা। গত অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে খেলাপি ঋণ কমলেও পরের প্রান্তিকে তা বেড়ে যায়। মার্চের শেষে 61টি তফসিলি ব্যাংকের মোট বিতরণ করা ঋণের পরিমাণ বেড়ে দাঁড়ায় 18,24,668 কোটি টাকা। মোট বিতরণ করা ঋণের 32.26% খেলাপি হয়ে পড়েছে। রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকের খেলাপি ঋণের হার সবচেয়ে বেশি। ডিসেম্বর 2025-এর তুলনায় 31 মার্চ 2026 ভিত্তিক খেলাপি ঋণের পরিমাণ প্রায় 30,000 কোটি টাকার উপরে বৃদ্ধি পেয়েছে, এবং যদি শতকরা হারে বলেন, এটি বৃদ্ধি পেয়েছে 1.66%। বাজেট বরাদ্দ পাওয়ার পরই জুলাই-আগস্ট থেকে কোন নির্বাচন কবে হবে সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। সকালে রাজধানীর গুলশান বনানী এবং হাতিরঝিল লেকের উন্নয়ন কার্যক্রম পরিদর্শন শেষে তিনি একথা বলেন। দূষণ কমাতে 6 মাসের মধ্যে বাসাবাড়ির নিচে সুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট করতে মালিকদের নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি। আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান। রাজধানীর অভিজাত এলাকা গুলশান বনানী লেক এবং হাতিরঝিলের উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন করেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। এ সময় তিনি বলেন, সোসাইটিগুলোর সুয়ারেজ লাইন সরাসরি লেকের সাথে যুক্ত থাকায় পানি দূষণ বাড়ছে। লেক বাঁচাতে এখন থেকে নতুন প্লট বরাদ্দের সময় সুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট বাধ্যতামূলক করা হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী। ঢাকায় সোসাইটির ফ্ল্যাটগুলিতে আগামী 6 মাসের মধ্যে সুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট, সেপটিক ট্যাঙ্ক এবং শোকওয়েলও করতে হবে। সিটি কর্পোরেশনগুলোতে জনপ্রতিনিধি না থাকায় কার্যক্রম ব্যাহত হচ্ছে জানিয়ে দ্রুত স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানান এলজিইডি প্রতিমন্ত্রী। 5টি স্থানীয় সরকার নির্বাচনের জন্য যে বাজেটের প্রয়োজন, এটি আগামী অর্থ বছরে বাজেটে ওনারা সংযুক্ত করার পরে জুলাই-আগস্ট থেকে কোন নির্বাচন কবে হবে এই বিষয় নিয়ে আমরা যৌথ মিটিং করে আমরা সিদ্ধান্ত নিব। লেকের দূষণ রোধে সুয়ারেজ লাইন দাসের দিঘিতে স্থানান্তর করার কথা বলেন রাজুক চেয়ারম্যান। এই সুয়ারেজ লাইনটা এই ডাইভার্ট করে এই দিক দিয়ে দাসের কান্দিতে যখন আমরা নিতে পারবো, তখন আর এই পানিতে ময়লা হবে না, তখন এটা অল্প স্বাভাবিক যে ক্লিনিং প্রক্রিয়া সেটাতে এটা স্বাভাবিক থাকবে। এদিকে ডেঙ্গু মশা নিধনে উৎপত্তি স্থল চিহ্নিত করে লার্ভা ধ্বংসের কাজ চলছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। মন্ত্রণালয়ের উপসচিব সহ মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা।
হামের মতো ডেঙ্গুও যেন প্রাণঘাতী না হয়ে উঠতে পারে সেজন্য সরকার সব ধরনের প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন বকুল। সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি কথা জানান। মন্ত্রী বলেন, এডিস মশা নিধনে ওষুধ ছিটানো, বেসরকারি হাসপাতালে 10% বেডে ডেঙ্গু রোগীদের বিনামূল্যে চিকিৎসা, পর্যাপ্ত স্যালাইন মজুদ সহ সকল প্রস্তুতির নির্দেশনা দেওয়া হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন ইয়াসিন রানা। সচিবালয়ে ডেঙ্গু প্রতিরোধে করণীয় নির্ধারণে সমন্বিত সভার আয়োজন করে স্বাস্থ্য মন্ত্রণালয়। এ সময় সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও হাসপাতাল কর্তৃপক্ষের মতামত নেওয়ার পাশাপাশি সরকারের নির্দেশনা জানানো হয়। এক্সট্রিম ওয়ার্ক আমরা শুরু করতে যাচ্ছি অল ওভার দ্য কান্ট্রি টু হ্যাভ দ্য ক্লিনলিনেস, যাতে করে মশার প্রজনন বৃদ্ধি না পায়। বিসাবিস আমাদের স্প্রে সমানে পানিতে এবং স্থলে এবং জলে আমাদের সমানে স্প্রে চলবে। প্রাইভেট মেডিকেল কলেজ আপনাদেরকে ধন্যবাদ জানাই, ওনারা আমাদের 10% বেড ফ্রি রাখবেন। ইনভেস্টিগেশন 80% কম নেবেন। 10,000 টাকা হইলে 80% 8,000 টাকা মাফ। স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন বলেন, সবাই মিলে ডেঙ্গু প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে। আমাদের শুধু সরকারের না, আমরা যদি সরকার ব্যর্থ হই, আপনারাও তো ব্যর্থ, দেশটা ব্যর্থ। কাজে এটাই সে কর্পোরেট রেসপন্সিবিলিটি। সবাই মিলে আমরা এই দুর্যোগটাকে ফাইট করতে হবে, যেভাবে আমরা করোনার বিরুদ্ধে আমরা ফাইট করি। আমরা চেষ্টা করতেছি ডেঙ্গু যাতে জিরো থাকে। লেট আস সি। মশা মারতে ভারত থেকে ওষুধ আনা হচ্ছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। আগামী শনিবার থেকে ডেঙ্গু প্রতিরোধে সামাজিক প্রচারণা শুরু হবে বলেও জানান সাখাওয়াত হোসেন বকুল। গানের তালে তালে মানুষকে আকৃষ্ট করার জন্য ডেঙ্গু সচেতনতা সৃষ্টি করব। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। ডেঙ্গি 69-এ গণ অভ্যুত্থানের অগ্রসৈনিক ও মুক্তিযুদ্ধের সংগঠক, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রবীণ নেতা ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদকে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয়েছে। ভোলা সদর উপজেলার কোরালিয়া গ্রামে নিজ বাড়িতে তৃতীয় জানাজা শেষে মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত করা হয় বর্ষিয়ান এই রাজনীতিবিদকে। আহাদ চৌধুরী তহিনের তথ্য ছবিতে আরও জানাচ্ছেন আশিকুর রহমান। দুপুর 12:15 দিকে সোমবার বিকেলে রাজধানীর স্কয়ার হাসপাতালে মারা যান তোফায়েল আহমেদ। 83 বছর বয়সী এই রাজনীতিবিদ নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন ছিলেন। গত 24শে সেপ্টেম্বর বিকেলে নিউমোনিয়াজনিত শ্বাসকষ্ট, হৃদরোগ ও শারীরিক দুর্বলতা নিয়ে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর টানা 8 মাস ধরে হাসপাতালটিতে চিকিৎসাধীন ছিলেন তিনি। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। বিএনপি বাংলাদেশে বসবাসকারী সকল ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিত করছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর 2 আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু। নাটোর জেলা বিএনপি কার্যালয়ে টিআর ও কাবিক্ষা প্রকল্পের আওতায় বিভিন্ন শিক্ষা এবং ধর্মীয় প্রতিষ্ঠান সহ উন্নয়নমূলক প্রকল্পের অনুদান প্রদান অনুষ্ঠানে তিনি কথা বলেন। অনুষ্ঠানে বিভিন্ন প্রকল্পের সভাপতি, সাধারণ সম্পাদক ছাড়াও জেলা বিএনপির নেতারা উপস্থিত ছিলেন। দলের নেতা বলেছেন, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, আমরা বাংলাদেশি। এটাই হচ্ছে আমাদের আইডেন্টিটি, এটাই হচ্ছে আমাদের পরিচয়। এর বাইরে আমাদের আর কোনো ঠিকানা নেই। একমাত্র বিএনপি যখনই রাষ্ট্র ক্ষমতা আছে, এখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সকলের নিরাপত্তা জীবনযাপন করে। এবার আন্তর্জাতিক সংবাদ। যুদ্ধবিরতি সত্ত্বেও লেবাননে হামলা অব্যাহত রাখায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর উপর ক্ষোভ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় সোমবার তাদের মধ্যে ফোন আলাপে উত্তেজনা দেখা দেয় বলে জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম।
এক্সিওসের প্রতিবেদনে বলা হয়, ওই ফোন আলাপে ট্রাম্প নেতানিয়াহুকে পাগল বলে সম্বোধন করেন। এক মার্কিন কর্মকর্তা জানিয়েছে, ফোন আলাপে নেতানিয়াহুকে নিচু স্বরে কথা বলতে শোনা গেছে। ট্রাম্প অভিযোগ করেন, যুদ্ধবিরতি উপেক্ষা করে লেবাননে হামলা পরিস্থিতিকে আরও জটিল করে তোলার সাথে আন্তর্জাতিকভাবে ইসরায়েলের অবস্থান দুর্বল করছে। একই সাথে সতর্ক করেন, লেবাননে নতুন করে হামলা চালালে বিশ্বব্যাপী এক ঘরে হয়ে পড়বে ইসরায়েল। পরে ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন, হিজবুল্লাহ আর ইসরায়েলের উপর হামলা করবে না এবং ইসরায়েলও বৈরুতে হামলা চালাবে না। যদিও পরবর্তীতে এক বিবৃতিতে নেতানিয়াহু জানান, লেবাননে সামরিক অভিযান অব্যাহত থাকবে। যশোরের শার্শায় বেনাপোল সীমান্তে বিএসএফের ঠেলে পাঠানো বাংলাভাষী 10 নারী, পুরুষ ও শিশু এখনও সীমান্তের সৈন্য রেখায় অবস্থান করছেন। গতকাল সন্ধ্যায় দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী, বিজিবি, বিএসএফ এর মধ্যে পতাকা বৈঠকে কোনো সমাধান না হওয়ায় দ্বিতীয় দিনের মতো তারা সীমান্ত এলাকায় অবস্থান করছেন। খাবার ও পানি না থাকায় তারা সবাই অসুস্থ হয়ে পড়ছেন বলে জানা গেছে। রোববার দিবাগত রাতে সীমান্তের কাঁটাতারের গেট খুলে তাদের বাংলাদেশে ঠেলে পাঠায় বিএসএফ। বিষয়টি জানতে পেরে পুশিন প্রতিহত করে বিজিবি। এবার খেলা খবর। সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের প্রথম সেমিফাইনালে আগামীকাল বুধবার নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। গোয়ার জওহরলাল নেহরু স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল 4টায় শুরু হবে ম্যাচটি। হ্যাটট্রিক শিরোপার লক্ষ্যে ভারত যায় মারিয়া মানিকারা। প্রথম ম্যাচে মালদ্বীপকে হারিয়ে নিশ্চিত করে সেমিফাইনাল। পরের ম্যাচে ভারতের কাছে হেরে যায় পিটার বাটলারের শিষ্যরা। এতে গ্রুপ রানার আপ হওয়ার শেষে 4-এর লড়াইয়ে নেপালকে পেয়েছে বাংলাদেশ। আগের দুটি সাফের ফাইনালে নেপালকে তাদের মাটিতে পরাজিত করেছিল টাইগার্সরা। সেই সুখস্মৃতি থেকে রসদ পেতে চাইছে মারিয়া মন্ডারা। এদিকে ডিফেন্ডার শিউলি আজিমের মায়ের মৃত্যুতে শোক জানিয়েছে প্রতিপক্ষ নেপাল। চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা পৌঁছানোর একদিন পর বিশ্বকাপে ভেন্যু যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা দিয়েছে 5বারের চ্যাম্পিয়ন ব্রাজিল। নিউ জার্সির মরিস টাউনের কলম্বিয়ার পার্ক ট্রেনিং ফ্যাসিলিটিতে চূড়ান্ত প্রস্তুতি ক্যাম্প করবে সেলেসাওরা। এদিকে বিশ্বকাপের শহরে পা দিয়ে অনুশীলন করছে আর্জেন্টিনা। দলে সেরা তারকা লিওনেল মেসির হামস্ট্রিং চোটটি খুব বেশি গুরুতর নয়। বিশ্ব আসরের প্রথম ম্যাচে আগে আর্জেন্টাইন কিংবদন্তি পুরোপুরি সুস্থ উঠবেন বলে জানিয়েছে টিম ম্যানেজমেন্ট। আর নিজ নিজ দলের সঙ্গে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করেছেন পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো এবং ফরাসি অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে। শেষ কয়েকবার বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। জাতিসংঘের 81তম সাধারণ পরিষদ অধিবেশনে সভাপতি হলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খৈলুর রহমান। সংস্থাটির প্রতি আস্থা ফিরিয়ে আনার প্রত্যয় প্রধানমন্ত্রীর অভিনন্দন। রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সাক্ষ্য গ্রহণ শেষ। পাশবিক নির্যাতনের আলামত আদালতে পেশ। সোহেল রানা ও তার স্ত্রী ছাড়া আর কারো সম্পৃক্ততা নেই। অর্থনৈতিক টানাপোড়েনে জনপ্রত্যাশার বাজেট দিতে কাজ করছে সরকার, জানালেন অর্থমন্ত্রী। লক্ষ্য রাজস্ব আয় বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টি। 3 মাসে 31,000 কোটি টাকার বেশি খেলাপি ঋণ। ডেঙ্গু যাতে প্রাণঘাতী না হয় সেজন্য প্রস্তুতি নিচ্ছে সরকার, আশ্বাস স্বাস্থ্যমন্ত্রীর। বিভিন্ন হাসপাতালে 10% বেডে ফ্রি চিকিৎসা পাবে ডেঙ্গু রোগীরা। এবং ভোলায় মায়ের কবরের পাশে চিরনিন্দ্রায় সাহিত্য বর্ষিয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ। মুক্তিযুদ্ধের এই সংগঠন পেলেন রাষ্ট্রীয় মর্যাদা। দর্শক, পরবর্তী সংবাদ আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন /ATN বাংলা নিউজ।